যে অ্যাপ্লিকেশন মার্কেট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা একটা ইন্ডাস্ট্রি সুইট টাইম পার করছি, আমরা যেটা বলি যে একটা গুড মোমেন্টাল টাইম। এরকম যে এক সময় আমরা যেমন শুধু মোবাইল ফোন ইউজ করতাম, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, তারপর যেটা কনভার্ট হয়ে মাল্টিমিডিয়া ফোনে আসছে, আমরা বেশ কিছুদিন মাল্টিমিডিয়া ফোনে কভার করেছি। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে স্মার্টফোন। আর এই স্মার্টফোনের গ্রোথটা কিন্তু বিভিন্ন দেশে যদিও প্রায় 4-5 ইয়ার্স আগে শুরু হয়েছে, বিকজ অফ প্রাইস ইস্যু এবং ডিভাইসের অ্যাভেলেবিলিটির জন্য বাংলাদেশে শুরু হয়েছে গত 3 বছর আগে। বাংলাদেশে যদি আমি টোটাল যে মোবাইল ফোন ইউজার আছে সেটা যদি বলি, এখন পর্যন্ত টোটাল স্মার্টফোন ইউজার মাত্র 7% পিপল, যেখানে 93% পিপল এখনো স্মার্টফোন ইউজ করছে না। এবং আমরা যেটা দেখছি যে উইদিন নেক্সট 4-5 ইয়ার্স এর মধ্যে সেই 93% কিন্তু টোটাল স্মার্টফোনে ট্রান্সফার হয়ে যাবে। আপনি যদি হাফ ইয়ারলি, এই বছর হাফ ইয়ারলি আপনি দেখেন, এই বছরও আমাদের যদি প্রথম 6 মাস অ্যানালাইসিস করি, তাহলে প্রতি মাসে মোবাইল ফোন এখন 1.7 মিলিয়ন, দ্যাট মিন্স 17 লাখ মোবাইল ফোন বিক্রি হচ্ছে। এবং তার মধ্যে স্মার্টফোন অলরেডি 3 লাখ রিচ করে ফেলেছে। তার মানে প্রতি মাসে এখন 17 লাখের মধ্যে 3 লাখ স্মার্টফোন বিক্রি হয়, যেটা গত 3 বছর আগেও টোটাল বছরের সেল ছিল 3 লাখের সমান। এবং আমি যদি লাস্ট ইয়ার এবং এই বছরের টোটাল মোবাইল ফোনে স্মার্টফোন এবং ফিচার ফোনের কন্ট্রিবিউশন রেশিওটা বলি, তাহলে দেখবে যে লাস্ট ইয়ারের হাফ ইয়ারের স্মার্টফোন এবং ফিচার ফোনের টোটাল সেলের যে কন্ট্রিবিউশন ছিল 8%, 92% ফিচার ফোন ছিল, যেটা এই বছরের প্রথম 6 মাসে সেটা অলরেডি 18% রিচ করেছে। দ্যাট মিন্স এখন টোটাল স্মার্টফোনের রেশিও হচ্ছে গিয়ে 18% এবং ফিচার হচ্ছে গিয়ে 82%। এই 72% যে আমাদের হ্যান্ডসেট এখন যে টোটাল হ্যান্ডসেট সেল হয়, তার মধ্যে 72% হচ্ছে গিয়ে ইন্টারনেট এনেবল, এবং তার মধ্যে 76% স্টিল 2G এবং 24% 3G এনেবল হ্যান্ডসেট বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাবেন যে সেখানে 12% 2G হচ্ছে বেসিক ফোনে, 63% 2G হচ্ছে আমাদের ফিচার এনেবল, 1% 2G স্মার্টফোন। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে 24% স্মার্টফোনের 3G হ্যান্ডসেট। এটা হচ্ছে গত 1 বছরে আমি স্মার্টফোনের গ্রোথটা দেখাচ্ছি, যে যেখানে দেখেন আপনার জুন মাসের 13এও স্মার্টফোনের কন্ট্রিবিউশন ছিল টোটাল ইম্পোর্টেড টোটাল সেলের 8%, সেখানে জুলাই মাসে এই বছর জুলাইতে এসে সেটা 23% হয়ে গেছে, যেটা ওভারঅল 18%, বাট আমরা বলছি 23% এই লাস্ট মান্থে। আর আমি যদি কোয়ার্টার টু কোয়ার্টার গ্রোথ দেখি, দেখেন আপনি লাস্ট 2 বছরের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের প্রত্যেক মাসে স্মার্টফোন একটা হিউজ গ্রোথ। আমরা হিসাব করে বলতে পারি যে আসলে কোয়ার্টার টু কোয়ার্টার এবং বিভিন্ন অ্যানালাইসিস করে দেখতে পারি যে আসলে মোবাইল ফোন স্মার্টফোনের গ্রোথ ইয়ার টু ইয়ার অলমোস্ট 300% গ্রোথ হচ্ছে, যেটা হচ্ছে অন্যান্য দেশের থেকে আমাদের দেশের স্পিডটা অনেক বেশি। এই কয়েকটা কারণ বলি, তার আগে আমি বলে দিচ্ছি যে লাস্ট ফিউচারে কি হতে পারে স্মার্টফোন। আমরা যদি 2014 সালে আপনি দেখেন 2012 সালে টোটাল মাত্র 5 লাখ মোবাইল ফোন স্মার্টফোন সেল হয়েছে, 2013 সালে এসে সেটা 17 লাখে, এবং 2014 সালে টোটাল আমাদের 40 লাখ স্মার্টফোন বিক্রি হবে। এবং 2015 সাল সবচেয়ে বড় গ্রোথ, সেখানে আমরা আশা করছি যে 90 লাখ স্মার্টফোন বিক্রি হবে। এবং 2017 সালে গিয়ে আমাদের সবচেয়ে বেশি হবে, যেটা আমরা বলছি যে 1,70,00,000 স্মার্টফোন বিক্রি হবে, যখন বাংলাদেশে স্মার্টফোন এবং ফিচার ফোন 50% হয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে তখন আমরা বলতে পারবো বাংলাদেশে প্রায় 3 কোটির উপরে লোক স্মার্টফোন ইউজ করছে। এই স্মার্টফোনের বলতে পেছনে আমি আরেকটা বলি, যেখানে বলছিল স্মার্টফোনের ডিভাইস পড়ছে 4,000 টাকা। আমি জাস্ট একটু আপডেট করি, নেক্সট ইয়ারের Q2 তে এটা হয়তো 3,000 টাকা নিচে চলে আসবে। সো এটা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ। থ্যাংক ইউ সো মাচ। রিজওয়ান ভাই, আমি এই পর্যায়ে একটা অনেক আশার কথা তো শুনি, একটা আশার কথা আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আমরা 2017 সালে দেখছি যে 50% আসলে স্মার্টফোন, 2017-16 সালে আমরা এটাকে আসলে কিভাবে অ্যাচিভ করতে পারি, এই ব্যাপারে কি আমরা আসলে কোনো পরিকল্পনা নিতে পারি কিনা? স্মার্টফোনে যদি সত্যি সেটা 3,000 টাকায় পৌঁছায়, 2,000 টাকায় পৌঁছায়, দামের দিক থেকে একটু বেশি পার্থক্য থাকবে না, কিন্তু একটা বড় অ্যাওয়ারনেস কিভাবে আমরা আসলে গ্রহণ করতে পারি, যাতে আমরা খুব 2017-র আগেই অ্যাচিভ করতে পারি? ধন্যবাদ। এখানে একটা বিষয় হচ্ছে কি যে আমরা তো আজকে মূলত যেটা রাসেল ভাই বলেছেন, আমি আপনার প্রশ্নের জবাব রাখি, আমি ওইটার একটু জবাব দিয়ে আসি, তাছাড়া পরে এই বিষয়টা হারিয়ে যাবে। সেটা হচ্ছে যে সরকার করছে, বেসরকারি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ চলছে, কিন্তু জনগণ এটাকে ব্যবহার করছে কিনা বা তার কাছে তুলে ধরা, যিনি ইতিমধ্যে প্রধান তথ্য কমিশনার স্যার বলেছেন। তো আমরা কিন্তু সেই জন্য আজকের এই অনুষ্ঠানটা আমরা মিডিয়ার সবাইকে আলোচনা করছি, এবং এইটা কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, হাজার হাজার মানুষ সরাসরি আমাদের পুরো তথ্য করছে, তারা অংশ নিচ্ছে।
আমাদের ওয়েবসাইটে সহ বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে। আর আমি বলবো যে আমাদের আজকে যে 25টা আমরা মোবাইল অ্যাপ্লিকেশন আমরা আজকে উদ্বোধন করছি, উন্মোচন করছি সবার জন্য, এর মধ্যে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন সংস্থার আছে, বিভিন্ন কমিশনের আছে। আমরা চাচ্ছি যে মানুষের যেগুলো প্রয়োজন, যে তথ্যগুলো মানুষ জানতে চায়, যে সেবাগুলো মানুষ পেতে চায়, সেগুলো যদি হাতের মুঠোর মধ্যে পায়, এবং এই তথ্য যে এই সেবাগুলি যে তার হাতের মুঠোয় আছে এবং এটা কত সহজে পাওয়া সম্ভব সেটা যদি তাদেরকে জানিয়ে দেওয়া যায়, তখনই তো তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবে এবং নিয়মিত ব্যবহার করবে। মানুষ কিন্তু প্রয়োজনের তাগিদেই সবকিছু করে। আপনি জানেন যে আমাদের যে লিটারেসি রেট সেটা 68%, কিন্তু আমাদের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কিন্তু মানে পার্সেন্টেজের দিকে 80%-এর উপরে। ফলে আমাদের যাদের অক্ষর জ্ঞান নাই তারাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছে। মোবাইলের মানে সুযোগটা এখানে যে যাদের অক্ষর জ্ঞান নাই তারাও কিন্তু কোনো ট্রেনিং এর দরকার হচ্ছে না, তারা মোবাইল ফোন ব্যবহার করছে। ফলে আমরা আশা করছি যে সরকারের এবং সকল প্রয়োজনীয় সকল যে সহযোগিতাগুলো যখন মোবাইল অ্যাপ্লিকেশনে যখন আমরা অ্যাভেলেবল করতে পারবো, তখন কিন্তু জনগণ খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যেই এটি ব্যবহার করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি 2017 সালে যে প্রেজেন্টেশনটা রেজাল্ট দিল, এটা অবশ্যই আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক যে আমরা যে পথে এগিয়ে যাচ্ছি, যে পরিকল্পনা গ্রহণ করছি, আমরা যে যথাযথ পথে আছি, সেটা কিন্তু এই পরিসংখ্যান এবং এই গবেষণার মধ্য দিয়ে এসেছে। আমরা চেষ্টা করছি, জননেত্রী শেখ হাসিনা চান যে বাংলাদেশে ম্যানুফ্যাকচারাররা এখানে ম্যানুফ্যাকচার করুক, বাংলাদেশ হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার হোক। এবং এই ক্ষেত্রে আমাদের যে স্মার্টফোন, আমি বিশ্বাস করি যে 4,000 বা 5,000 টাকা দিয়ে আমাদের আনতে হচ্ছে, আমাদের দেশীয় ব্র্যান্ড যারা আছে তারা আরো বেশি বড় উদ্যোগ নিয়ে আসবে। আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা এই আইটি সেক্টরে এবং আমাদের ডিভাইস ম্যানুফ্যাকচারিং এ তারা ইনভেস্ট করবেন। সরকারের তরফ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দেব। তখন কিন্তু আমরা আশা করব যে এই শিল্পটা আরো বেশি উৎসাহিত হবে এবং আমাদের স্মার্টফোনের যে প্রাইস সেটা আমরা আরো কমিয়ে আনতে পারবো। আমরা আশা করছি যে দেশি এবং বিদেশি যে ব্র্যান্ডগুলো আছে, যাদের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি স্মার্টফোন ব্যবহার হচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের জানেন যে আমাদের বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেসিস কিন্তু আমরা একটা জয়েন্ট ভেঞ্চারে ওকে মোবাইল নামে আমাদের দেশীয় একটা মোবাইল এখানে প্রোডাকশন শুরু করেছে। আমরা আশা করছি সিম্ফনি, ওয়ালটন এরকম দেশি যারা ব্র্যান্ড আছে তারা এখানে আরো এগুলো তৈরি করবে। ফলে এই দামটা আরো আমরা কমিয়ে আনতে পারবো যেন সহজেই আমাদের গ্রাহকরা এই স্মার্টফোন কিনতে পারে। পাশাপাশি আমাদের যে 6টা টেলিফোন অপারেটর আছে, মোবাইল টেলিফোন অপারেটর, টেলিটক, গ্রামীণ, রবি, এয়ারটেল এবং সিটিসেল, তাদেরকে আমরা তাদেরকে অনুরোধ করতে চাই। আমরা লক্ষ্য করে দেখেছি গবেষণায় যে তথ্য পাওয়া যায়, আমাদের ভয়েস কল কিন্তু অনেক বেশি কিন্তু আস্তে আস্তে মানে ফ্রি হয়ে যাচ্ছে। এখন কিন্তু ডেটাটার দিকে নজর দেওয়া হচ্ছে এবং আমাদের ইন্টারনেট ব্যবহার যেভাবে বাড়ছে, আমরা আশা করব যে মোবাইল ফোন অপারেটররা তারা আমাদের ইন্টারনেট প্যাকেজগুলোকে সহজ সাধ্য করবে, যেন মোবাইল স্মার্টফোন যারা ব্যবহার করছে, যারা ইন্টারনেট ব্যবহার করছে, তাদের কাছে যেন সুলভ মূল্যে ইন্টারনেট প্যাকেজগুলো আসে। যেহেতু এখানে অনেকে আছেন, আশা করবো যে এইটা তারা একটু বিবেচনা করবে। ফলে এইটা কিন্তু তাদের লস হবে না, আমরা আশা করি তাদের লাভই হবে, কারণ তখন আরো ব্যবহারকারী বাড়বে। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে যে জনগণের দোরগোড়ায় নিতে গেলে আসলে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমেও এবং এখানে যে অন্য মন্ত্রণালয়ে যারা আছেন, যাদের বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাপ তৈরি হয়েছে, একটা তো ডেভেলপমেন্ট বাজেট একটা তৈরি করতে হবে। মানে আমার রিকোয়েস্ট হচ্ছে ডেভেলপমেন্টের বাজেটের পাশাপাশি যেন একটা বিপণন বাজেটও থাকে, যে একটা অ্যাপ তৈরি হয়েছে সেই অ্যাপটাকে আমি মার্কেটিং করবো। এবং সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে মার্কেটিং ইজ মাচ মোর কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, শুধু এখন আমি দেখছি পিছনে ঢাকা চিড়িয়াখানাও আছে। এখন ঢাকা চিড়িয়াখানা যদি একটা অ্যাপ বানায় বসে থাকে, তাহলে আসলে লাভটা কি? যদি পাবলিক না জানে যে ঢাকা চিড়িয়াখানা একটা অ্যাপ আছে এবং সেখান থেকে আমি একটা বেনিফিট পেতে পারি, তিতাসের একটা অ্যাপ আছে এবং সেখান থেকে আমি বেনিফিটটা পেতে পারি। তার মানে আমার রিকোয়েস্ট হচ্ছে যখন একটা অ্যাপ ডেভেলপমেন্টের বাজেট তৈরি হবে, এটার পাশাপাশি যেন একটা এই অ্যাপটাকে মার্কেটিং করার বাজেট তৈরি হয়। ধন্যবাদ রাসেল ভাই। আমার মনে হয় যে বিপণন বাজেটের পাশাপাশি আরো অনেক বাজেট যুক্ত করা যেতে পারে। একটা হ্যাঁ, আমাদের এখন আমরা কতখানি ইন্টারনেট নির্ভর হয়ে গেছি, আমি তো সেদিন দেখলাম, শেয়ারও করেছি। এইবার কুরবানির ঈদের গরু কিন্তু আমার দেশ আমার গ্রাম নামে একটা অনলাইন মার্কেট প্লেস তাদের ই-কমার্স তারা ইন্ট্রোডিউস করেছে। ফলে মানুষ কিন্তু চায় যে এইভাবে মানে ঝামেলা ঝুঁকিমুক্ত হয়ে
সবগুলো কাজ করতে চায়, সেবা নিতে চায়, কিনতে চায়, ব্যবসা করতে চায়। তো ফলে আমরা এগুলো কিন্তু উৎসাহিত করতে চাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি আমার দেশ আমার গ্রামের আতাউর এবং সে যদি দুজনকে দেখতে ধন্যবাদ। তো বিপণন বাজেটের পাশাপাশি আমার মনে হয় অ্যাপটাকে হালনাগাদ করা, আপডেট করা, মেনটেন করার জন্য বাজেটও আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমার এই পর্যায়ে আমাদের এই কর্মসূচির অন্যতম অংশীদার এবং জনাব মুবিন খান, ব্যবস্থাপনা পরিচালক EATL, আমি ওনাকে অনুরোধ করব আমাদের এই কর্মসূচি আপনি অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন এবং শুধু তাই না, EATL বাংলাদেশের প্রথম অ্যাপ স্টোর এবং হচ্ছে যে সর্ববৃহৎ অ্যাপ স্টোর অ্যান্ড্রয়েড ভিত্তিক এবং জাভা ভিত্তিক, এবং যেখানে আমরা দেখেছি যে আপনারা প্রতি বছর নানা রকম কন্টেস্টের আয়োজন করেন এবং ধারাবাহিকভাবে চলছে। আপনারা তরুণদের মাঝে অনেক রকমের উৎসাহ দেখতে পান বলে আমরা জানি যে কি পত্রিকা করি। সত্যি সত্যি তরুণরা কি আসলে মোবাইল অ্যাপ্লিকেশন শিল্পের দিকে নিজেদের ভবিষ্যৎ করতে যায় কিনা? আপনারা আসলে সেই তরুণদের মাঝে কি রেসপন্স পাচ্ছেন? ধন্যবাদ। আমি খুব সুন্দর এবং খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি যেটা বলবো, যেটা আমাদের বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টিউসেন বলছেন, যে আমাদের দেখেন 97% বিটিআরসির তথ্য অনুসারে 97% হাউস হোল্ডের কাছে কিন্তু মোবাইল পৌঁছে গেছে, এবং ইন্টারনেটের যে এক্সপানশন, এটা কিন্তু আনবিলিভেবল এক্সপানশন হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে লোকাল অ্যাপ্লিকেশন, যে বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করতে হবে লোকাল কন্টেস্টে, লোকাল অ্যাপ্লিকেশন, বাংলা ভাষায় অ্যাপ্লিকেশন। সেই ফিলিংস থেকে আমরা ফার্স্ট মোবাইল অ্যাপ স্টোর লঞ্চ করি 2012-এ। তৎকালীন মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা ফারুক মাহমুদ তিনি এটা উদ্বোধন করেন, এবং একই দিনে আমরা একটা কন্টেস্টে ডিজাইন করি এবং সেই দিন এই কন্টেস্টটা লঞ্চ করি। এবং আমরা সেই কন্টেস্টে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ইনভলভ করার রিজন ছিল যে কথাটা আলোচনায় আসছে, যে অ্যাওয়ারনেস। যে রাসেল টিউসেন একটু আগে হাত তুলতে যে বাংলা অ্যাপ্লিকেশন কয়জনে ইউজ করেন সেটা সংখ্যা ছিল 20%। তো আমরা সেই অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য সবাইকে নিয়ে এই কন্টেস্টটা, এবং এই কন্টেস্টটা এখন ন্যাশনাল লার্জেস্ট কন্টেস্ট হিসাবে রূপান্তরিত হয়েছে। এবং সেখানে যেটা হচ্ছে, দুইটা জিনিস আমি যেটা বলবো, এই স্টোরটা লঞ্চ করার মূল রিজন ছিল যে যেখানে 97% লোকের কাছে মোবাইল পৌঁছে গেছে, সেখানে যদি একটা স্টোর থাকে, লোকাল স্টোর, যেখানে সব ধরনের অ্যাপ্লিকেশন থাকবে এবং লোকাল কন্টেস্টে এবং বাংলা ভাষা, এবং যার যখন যেটা দরকার সে সেটা ডাউনলোড করে তার সমস্যার সমাধান করবে। আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যেটা আপনারা খুশি হবেন। গতকালকে আমি আমার স্টোরে দেখলাম যে 70 কান্ট্রি থেকে আপনারা এই সাইটে হিট করছে, যে সারা পৃথিবীতে, এবং হাইয়েস্ট 125টা দেশ থেকে আপনার হিট হচ্ছে, এবং এই মাসে 6 লক্ষের মতো আপনার হিট হয়েছে সাইডে। যেটা আমি মনে করি যে যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। এবং আমি আজকে মাননীয় প্রতিমন্ত্রী আছেন এখানে, আমি তথ্য প্রযুক্তি বিভাগকে ধন্যবাদ জানাই এই জন্য যে এটা সরকারের ফার্স্ট প্রজেক্ট, যে মোবাইল অ্যাপ্লিকেশনে অ্যাওয়ারনেস সৃষ্টি করা, ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং এর এটা ফার্স্ট প্রজেক্ট। এবং এটা যদি অব্যাহত রাখা হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো একটা দেশের সরকার যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে আলটিমেট এটা কিন্তু সত্যি কথা খুব দুর্বল। এবং আমরা যদি একসাথে কাজ করতে পারি, যেটা আমি দুইটা তথ্য তুলে ধরবো, যে গার্টনারের তথ্য মতে 2017 আপনার 268 বিলিয়ন আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, যেটার আপনার ফাইন্যান্সিয়াল ভ্যালু হবে $77 বিলিয়ন। এই যে বিলিয়ন ডলারের যে মার্কেট, আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের ব্রাইটেস্ট ট্যালেন্টদেরকে আমরা এনকারেজ করতে পারি, তাহলে R&D সেক্টর যেরকম আমাদের ইকোনমির জন্য একটা বড় ধরনের কন্ট্রিবিউট করতেছে আমাদের ইকোনমিতে, ICT সেক্টরও কিন্তু সেটা বেশি দিন দূরে নয়, যেটা আমাদের ইকোনমিতে বিলিয়ন ডলারের কন্ট্রিবিউট করতে পারে। আবিরের প্রশ্নের স্পেসিফিক আনসার, যে আমাদের এই কনটেস্টে এটা একটা এটা কেউ না দেখলে এটা অনুমান করা যাবে না যে বাংলাদেশের 100টা ইউনিভার্সিটি সেখানে পার্টিসিপেট করছে লাস্ট ইয়ারে। আমরা 805টার মতো কনসেপ্ট পেয়েছি, এবং আপনারা শুনলে অবাক হবে, আমাদের ছেলেমেয়েরা যেভাবে প্রেজেন্টেশন দেয়
এবং তাদের যে স্কিল এবং তাদের যে নলেজ এবং তাদের যে ট্যালেন্ট, এটা আনবিলিভেবল। এবং এই কন্টেস্ট 9 মাস ব্যাপী একটা প্রসেস চলে। এবার গ্রামীণফোন আমাদের সাথে এক্সক্লুসিভ টেলিকম পার্টনার হিসাবে জয়েন করেছে। তো এই কন্টেস্টে 9 মাসে আমরা আইডিয়া জেনারেশন থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পর্যন্ত, যেটা এই কন্টেস্টের বিউটি এবং এক্সেপশনাল। মোস্ট অফ দ্য কন্টেস্টে যেটা হয় শুধু আইডিয়া না, আমরা কিন্তু তা না। আমরা আইডিয়া জেনারেশন থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পর্যন্ত টোটাল লাইফ সাইকেলের ব্যাপারটা সেখানে আপনার নার্সিং করে থাকি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রুমিং সেশন। আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের যে উইক জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনার গ্রুমিং সেশনের মাধ্যমে তাদের সেই জায়গাটা মানে স্কিল ডেভেলপমেন্ট করে থাকি। এবং এন্ড অফ দ্য ডে সে আপনার তার অ্যাপ্লিকেশন জুরি বোর্ডে বিভিন্ন ধরনের, সেখানে ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সেখানে আপনার ডেভেলপারদের রিপ্রেজেন্টেটিভ, সেখানে আপনার টেলকো রিপ্রেজেন্টেটিভ, সব সেক্টরের গ্রুপ নিয়ে আমরা রিপোর্টটা করি। এবং তারপরে আমরা টপ 10-এ নিয়ে আসি। টপ 10 থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং এটা সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে এবং আমাদের ব্রাইটেস্ট ট্যালেন্টদেরকে আমরা এনকারেজ করতে পারি, এরা দেশের জন্য একটা বড় ধরনের অবদান রাখতে পারবে। ধন্যবাদ মহিন ভাই। এগুলো খুব আশার কথা যে $1 বিলিয়ন মার্কেটে প্রবেশের জন্য বাংলাদেশ সরকার নিজ থেকে উদ্যোগ গ্রহণ করছে। সাধারণত যেটা হয় যে ইন্ডাস্ট্রি এতদিন পর্যন্ত একা একা চলেছে এবং বাংলাদেশ সরকার তার পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমরা আশা করছি যে $77 বিলিয়ন যে মার্কেট হবে তার মধ্যে বাংলাদেশের একটা স্ট্রং ফুটপ্রিন্ট থাকবে। এবং আমরা যে আমাদের যে ইন্ডাস্ট্রির যে সম্মিলিত উদ্যোগ যে টার্গেট যে আগামী 2018 সালের মধ্যে 1 বিলিয়ন ইন্টারন্যাশনাল এবং 1 বিলিয়ন লোকাল মার্কেট থেকে আমরা ইনকাম করতে চাই, তার সিংহভাগ আসবে মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল ভিত্তিক উদ্যোগ থেকে। আমি এই পর্যায়ে প্রশ্ন করতে চাই আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় অতিরিক্ত সচিব জনাব কামালউদ্দিন আহমেদ। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটি কর্মসূচি আছে, কিন্তু দেশব্যাপী এই যে $1 বিলিয়ন মার্কেটে আমরা আসলে কিভাবে প্রবেশ করতে পারি আরো জোরদার ভাবে, তার জন্য মন্ত্রণালয় আসলে আর কি ধরনের উদ্যোগ নিচ্ছে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমরা সবাই জানি যে এই নবসৃষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা বিভাগের মাধ্যমে আমরাই প্রথম, অর্থাৎ সরকারই প্রথম জনগণের দূরগোড়ায় যাওয়ার জন্য এই অ্যাপস ডেভেলপমেন্টের কর্মসূচিটি গ্রহণ করেছিল, যার বাস্তবায়ন ওনারা করেছেন আমাদের পক্ষে, আমাদের পার্টনার হিসাবে, যার ফলশ্রুতি আজকে আর এই সেমিনার। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা 100টি ধারণাপত্র পেয়েছি সরকারিভাবে, প্রশিক্ষণ এবং সেমিনার ছাড়াও, এবং মাঠ পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং সেই ধারণাগুলো ছিল সরকারি কাজে সহজতর করা। অর্থাৎ আমরা জানি যে ইতিমধ্যে প্রায় 25,000 পোর্টাল সরকারিভাবে তৈরি হয়েছে রেডি নেসের আওতায়, এবং প্রায় 18,000-এর কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে। এবং তার জন্য এই সরকারি দপ্তরগুলোতে যদি কার্যক্রম শুরু হয় তাদের জন্য অ্যাপস প্রয়োজন হবে। তাছাড়া আমরা জানি সারা বিশ্বে প্রায় 5 বিলিয়ন চাহিদা রয়েছে। আমাদের এই যে দেশের ভিতরে চাহিদা ছাড়াও 5 বিলিয়ন চাহিদা পূরণের জন্য আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা করতে হবে, আর সেটার জন্য কোনো কাঁচামাল আমদানির প্রয়োজন হবে না। তা আমরা জানি যতবার একজন ডেভেলপার যদি তৈরি করেন একটা অ্যাপস, যতবার একজন গ্রাহক ডাউনলোড করবেন ততবারই ডেভেলপারের পকেটে টাকা যাবে। অর্থাৎ আগামী দিনে আমরা এই মন্ত্রণালয় চিন্তা করেছিল যে আগামী দিনে একজন অ্যাপস ডেভেলপার হবে মিনি গার্মেন্টস মালিকের মতন। সেই ধারণার বশবর্তী হয়েই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমরা শুনে খুশি হবে যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অত সকালেই পরিকল্পনা কমিশনের সদস্য মহোদয়কে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। আজকে একটি সভা হচ্ছে, সেই সভায় প্রায় 300 কোটি টাকার উপরে অ্যাপস ডেভেলপমেন্টের একটি প্রকল্প বিবেচিত হবে। এবং সেই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে আপনারা চিন্তা করতে পারছেন যে এই প্রকল্পটি শুধু জনগণের জন্য। আপনারা কাজ করবেন, আমাদের পার্টনাররা কাজ করবে, আমরা জনগণের দৌড়গোড়ায় চলে যাব। এবং সেখানে এই যে দেশের চাহিদা ছাড়াও আমরা বহির্বিশ্বের যে চাহিদা, সেই বহির্বিশ্বের চাহিদা পূরণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট আরেকটি প্রশ্ন
করতে চাই। তার পরবর্তী আমরা আসলে আমাদের আজকের এই মূল অনুষ্ঠানে আমরা ফিরব। রাসেল ভাই একটু আরেকটি প্রশ্ন করতে চাই। আমাদের বেসিস বা ইন্ডাস্ট্রি বা এবং আমাদের দেশের একটি টার্গেট আছে যেটা হচ্ছে যে প্রতি বছর 1 বিলিয়ন নতুন ইন্টারনেট ব্যবহারকারী। প্রতি বছর 1 বিলিয়ন ইন্টারনেট নতুন ব্যবহারকারী সৃষ্টি করার জন্য মোবাইল বা মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে আপনাদের কোনো মনোযোগ আছে কিনা বা এরকম কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন? প্রথমত এটা 1 মিলিয়ন ম্যাটার, মানে 10 মিলিয়ন, 1 কোটি। প্রতি বছর 1 কোটি নতুন ইন্টারনেট গ্রাহক তৈরিতে আমরা কাজ করছি। আমাদের ওয়ান বাংলাদেশ ভিশনের 4টা মূল পিলারের একটা পিলার হচ্ছে এটা। জেনে খুশি হবেন আমরা সম্প্রতি একটি এমওইউ সাইন করেছি উইথ গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের সাথে জয়েন্টলি আমরা এই ক্যাম্পেইনটা করব যে প্রতি বছর 1 কোটি নতুন ইন্টারনেট গ্রাহক তৈরি করতে কি করা যায়, এবং এই ক্যাম্পেইনটা মূলত ডিজাইন হচ্ছে অ্যাপ্লিকেশন কেন্দ্রিক। কারণ ইন্টারনেট ব্যবহার তখনই বাড়বে যখন আসলে মানুষের ইন্টারনেট ব্যবহার করার উপলক্ষ বাড়বে। আমার যে ইন্টারনেট ব্যবহার করার কারণ এখনো থেকে যায় সেই ইমেইলিং এবং ফেসবুকিং, তাহলে সেটা আসলে লিমিটেড জায়গায় থাকবে। তো খুব আমি এখনই ডিটেইলটা শেয়ার করতে পারছি না, বাট খুব অল্প সময়ই আমরা বেসিস থেকে একটি ম্যাসিভ ক্যাম্পেইন লঞ্চ করছি। যেই ক্যাম্পেইনটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তৈরি অ্যাপকে প্রমোট করা। সেটা বেসিস এবং গ্রামীণ ফোন জয়েন্টলি করবে। আমরা এক্সপেক্ট করব যে মন্ত্রণালয় আমাদের সাথে সম্পৃক্ত হবে ওই আন্দোলনে। তো যদি এখানে ডেভেলপাররা থেকে থাকেন, আমি ডেভেলপারদের উদ্দেশ্যে বলছি যে ডেভেলপার আছেন কয়জন এখানে? মোবাইল অ্যাপ ডেভেলপার আছে অনেক উপরের দিকে যারা আছেন তারা হাত তুলবে। ডেভেলপার কয়জন আছেন? খুব বেশি সংখ্যক নাই। তো যারাই আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে তৈরি অ্যাপ প্রমোট করার একটা বড় ক্যাম্পেইনে নামছি, এবং সেইখানে আপনার অ্যাপটি থাকবে কিনা সেটা ডিপেন্ড করবে আসলে আপনাদের অ্যাপের কোয়ালিটির উপরে। তো ওইটার একটা মানে সার্চ প্রসেস দিয়ে আমরা যাব, এবং কিছু সিলেক্টেড অ্যাপকে এবং মানে কয়েকটা ধাপ থাকবে, টপ 10, টপ 100, টপ 1000 এরকম কিছু ধাপ থাকবে। তো এই অ্যাপগুলোকে খুব হেভিলি প্রমোট করার মূল উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে বাংলাদেশের মানুষকে অ্যাপ ডাউনলোড করার কালচারটা ডেভেলপ করা, যেটা আমাদের মধ্যে যে নাই, যেন ওই ক্যাম্পেইনে আমাদের মধ্যে সবার হাতে করে বাংলাদেশে অ্যাপ থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাপ ইউজ করার মধ্য দিয়ে ইন্টারনেট পেনিট্রেশনটা বাড়বে। So it is going to be a huge campaign. So we are expecting to launch it মানে anytime within this year. ধন্যবাদ। আমার মনে হয় যে এই ক্যাম্পেইনে বাংলাদেশ সরকার একটি বড় ভূমিকা রাখছে। আমি এই পর্যায়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব আহমেদ পলক, ওনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। যে আমরা একটু আগে হাত রেখেছি যে অনেকেরই বাংলা অ্যাপ্লিকেশন বা বাংলাদেশি বাংলা অ্যাপ্লিকেশন ব্যবহার করি না। এর প্রধান কারণ ছিল যে কন্টেন্টের বড় অভাব। এই কন্টেন্টের অভাব পূরণে আমরা যদি ধরি যে আজকের এই অনুষ্ঠান এবং এই আজকের এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটি একটি প্রথম উদ্যোগ এবং প্রথম ধাপ। কিন্তু এই প্রথম উদ্যোগের এই সেবাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমরা হয়তো প্রাথমিকভাবে যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো লঞ্চ করছি তা অনেকটাই তথ্য নির্ভর এবং খুব প্রাথমিক সেবা নির্ভর। কিন্তু এটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরুন আপনি তথ্য অধিকার আইন নিয়ে যে মোবাইল অ্যাপ্লিকেশনটি প্রস্তুত হচ্ছে সেটাতে শুধুমাত্র একটা স্টেপ বাই স্টেপ গাইড পাওয়া যাচ্ছে বা তথ্য অধিকার আইন বিষয়টা কি সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে একটা মানুষ। কিন্তু আমি যদি তথ্য অধিকার আদায়ের জন্য যে আবেদনগুলো যদি আমি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেরে ফেলতে পারি, তাহলে তার জন্য কিন্তু তথ্য অধিকার কমিশনের আসলে খুব যৌথভাবে অনেক সম্পৃক্ত থেকে জিনিসটা করতে হবে, শুধু আইসিটি বিভাগে হবে না। সেই ব্যাপারে আপনি বা এই পূর্ণাঙ্গ সেবাটাকে নিয়ে আসার জন্য এগুলোকে ধারাবাহিক বজায় রাখার জন্য আপনি আসলে কিভাবে চিন্তা করছেন? ধন্যবাদ। আমি আজকে বেশ গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো এসছে এবং সেগুলোর প্রশ্নের মধ্যে সবসময় সমাধান আসে। প্রশ্ন এই জন্য যত বেশি প্রশ্ন আসবে তত বেশি সমাধান বেরিয়ে আসবে এবং সমাধানের পথটা আমরা খুঁজে পাবো। তাই আমাদের প্রশ্ন এবং উত্তর পর্বটাকে আমরা এখানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে, কারণ আমরা জনগণের আরো কাছে যেতে চাই। যেহেতু এখানে তথ্য অধিকার আইনটা কিন্তু বাংলাদেশে ছিল না, আমরা যেটা করেছি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা 2009 সালে তথ্য অধিকার আইন করেছি। যে তথ্য অধিকার আইন বলে আজকে প্রধান কমিশনার আমাদের মঞ্চে আছে। এবং আমরা যেটা চাচ্ছি তথ্য অধিকার আইনটার মূল স্পিরিটটা কি, যে তথ্য একজন কেউ যে কোনো তথ্য চাইতে পারে এবং সেই তথ্যটা দিতে সেই প্রতিষ্ঠান বা সংস্থা বাধ্য। যদি না দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা সরকার আরো বেশি এই ব্যাপারে কাজ করতে চাই, আন্তরিক হতে চাই। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তথ্য
চাইলে দিতে হবে সেটা তো পরের কথা, কিন্তু তথ্য যদি সবাই স্বপ্রণোদিত হয়ে দিয়ে রাখে তাহলে আরো বেশি ভালো হয়। আমরা কিন্তু এইটাই চাচ্ছি যে আমাদের যে 25,000 ওয়েবসাইট আমরা তৈরি করেছি, ন্যাশনাল পোর্টাল, আমাদের কিন্তু লার্জেস্ট পোর্টাল ইন দ্য ওয়ার্ল্ড, তো কন্টেন্ট কিন্তু সেখানে কিন্তু চলে এসছে। যেটা আমি বলেছে যে বাংলা কন্টেন্টের অভাবের কারণে আমাদের অনেক উদ্যোগ কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে এই কন্টেন্ট গুলো কিন্তু আমাদের এখন আস্তে আস্তে আমরা অনলাইনে অ্যাভেলেবল পাচ্ছি। এখন এই কন্টেন্ট গুলোকে আমরা ওপেন করে দিতে চাই, যেন এটা কি বলে এপিআই না, আমরা এই এপিআই এর মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইট গুলো থেকে, এখানে প্রধান তথ্য কমিশনার স্যার আছেন, আমরা আশা করব যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সকল উদ্যোগগুলো নিতে হবে। আমরা কিন্তু দরজা জানালা বন্ধ করে দিয়ে থাকতে পারি না, কারণ আমরা যদি মশা মাছি এগুলো আসতে পারে, মশা মাছি, সেই ভয়ে যদি সব দরজা আটকাই দিই তাহলে কিন্তু একসময় আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবো। আমরা চাই যে আমাদের দরজা জানালা খোলা থাকবে, কিন্তু মশা মাছি যেন ঢুকতে না পারে তার জন্য আমরা নেট দেবো, মশারি ব্যবহার করবো, কিন্তু তাই বলে অক্সিজেন আসা যাওয়া বন্ধ করবো না। আমরা এই পলিসিতে সরকার আগাচ্ছি। ফলে আমি আশা করছি যে 25,000 ওয়েবসাইট, বিভিন্ন যেগুলো সেবাদানকারী সংস্থা, তাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো, এবং সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে, যেরকম ধরুন যে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আমাদের ভোটার লিস্ট, এরকম অসংখ্য ব্যাপার আছে যেগুলো প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছাড়া বাকি তথ্যগুলো কিন্তু আমরা শেয়ার করতে পারি। তো আমরা আশা করবো যে প্রধান তথ্য কমিশনার স্যার আমাদের এই উদ্যোগের সবসময় সাথে থাকবেন, এবং ওনার নেতৃত্বে আমরা প্রত্যেকটি মন্ত্রণালয় এবং সংস্থার সাথে আমরা একটি আন্তঃমন্ত্রণালয় একটা মিটিং করব। সেই বৈঠকের মধ্য দিয়ে কোন কোন তথ্যগুলো উন্মুক্ত করে দেওয়া যায়, যেন আমাদের অ্যাপস ডেভেলপাররা তারা সহজেই কন্টেন্ট গুলো পায় এবং সেগুলো নিয়ে তারা যেন অ্যাপস ডেভেলপ করতে পারে, তার জন্য সার্বিক পরিকল্পনা আমরা গ্রহণ করব আপনাদের পরামর্শ করে। ধন্যবাদ। ধন্যবাদ প্রধান অতিথি। আমি একটু জয়েন করতে আমি এই জায়গাটায় একটা অ্যাপ সাকসেসফুল হওয়ার জন্য আমি বলছি যে একটা সাকসেসফুল হওয়া মানে ফেসবুকের লেভেলে সাকসেসফুল হওয়ার জন্য অথবা অ্যাংরি বার্ডস লেভেলে সাকসেসফুল হওয়ার জন্য তিনটা জায়গায় কাজ করতে হয়। একটা হচ্ছে বিফোর দ্য ডেভেলপমেন্ট টেক্স প্লেস, মানে ডেভেলপমেন্ট শুরু করার আগে সেটা কি মার্কেট রিসার্চ, মাঝখানে হচ্ছে ডেভেলপমেন্ট, এবং তার আফটার ডেভেলপমেন্ট প্রসেস হচ্ছে মার্কেটিং। এখন আমরা যদি মানে গ্লোবাল বিশ্ব না চিন্তা করে ফর দ্য টাইম বিং লোকাল মার্কেটটাকে চিন্তা করি, এই 16 কোটি জনগণ যার মধ্যে 80% হাতে মোবাইল ফোন আছে, এই মার্কেটের কথাই ভাবি। মার্কেট ইজ রেডি, যদি আমি বাংলাদেশ মার্কেটের কথা, বাট can we are we in a position to do a proper market research? আমাদের প্রপার মার্কেট রিসার্চটা যদি না থাকে তাহলে আসলে আমরা স্ট্যাটিক অ্যাপই বানাবো, এরকম তথ্য ভিত্তিক অ্যাপই বানাবো। আমরা যদি মার্কেটকে মাথায় রেখে অ্যাপ তৈরি করতে চাই, সেটার জন্য যে রিসার্চটা দরকার সেই রিসার্চের যথেষ্ট তথ্যপত্র নাই। পলক ভাই খুব রাইট জায়গায় হিট করেছে। এখন প্রাইভেটলি যে তথ্যগুলা দখল হয়ে বসে আছে, শুধু যে সরকারি তথ্য কিন্তু তা না, এখন যে প্রাইভেটলি তথ্য যদি বলা হয়, এখন এই যে ফোনটার উপরে বেস করে আমি একটা অ্যাপ বানাবো, এই ফোনের ডেমোগ্রাফিক্স আমরা কতটুকু জানি ভাবে এটা আমরা করতে পারি, এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো তৈরি হচ্ছে, এগুলোকে কিভাবে সেকেন্ড ভার্সনে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া যায় সেটার জন্য একটা প্রপার মার্কেট রিসার্চ আমরা করতে পারি। হ্যাঁ, এবং যে প্রেজেন্টেশন দেখতে চাই, আমাদের মাঝে উপস্থিত আছেন সাইমা রহমান, আমাদের এই কর্মসূচির অন্যতম পার্টনার গ্রামীণ ফোনের পক্ষ থেকে উনি প্রেজেন্টেশন করবেন। আমরা বলছি যে বাংলাদেশে মোবাইল অ্যাপ্লিকেশনের প্রসারের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে সবচেয়ে বেশি, অধিকাংশ আমরা জানি যে একটা পার্সেন্টেজ। আমরা বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ভবিষ্যৎ শীর্ষক আমি সাইমা রহমান, উনি বিশেষজ্ঞ ডিজিটাল গ্রামীণ ফোন, ওনার একটি শর্ট প্রেজেন্টেশন দেখবো আমরা। আমি গ্রামীণ ফোনে ডিজিটাল সার্ভিস দেখছি। সো আজকে আমাকে বলা হয়েছে মোবাইল ইন্টারনেট নিয়ে কিছু কথা বলতে। সো অবভিয়াসলি আপনারা এতক্ষণ যা শুনবেন আমি টোটালি এগ্রি করছি ওনাদের সঙ্গে। আমরা কিছু নাম্বারে চলে যাই। সো এই ডেটাগুলো নেওয়া হয়েছে বিটিআরসি ওয়েবসাইট থেকে। সো আমার মনে হয় আপনারা অলরেডি জানেন যে আমাদের 117 মিলিয়ন মোবাইল সাবস্ক্রাইবার আছে।
এবং ইন্টারেস্টিংলি তার মধ্যে 33% লোক এখন ইন্টারনেট ইউজ করছে। এবং আপনি যদি যারা ইন্টারনেট ইউজ করছে তাদের নাম্বারটা দেখেন, এটা অ্যারাউন্ড 40 মিলিয়ন পিপল, এবং মোবাইলে ইন্টারনেট ইউজ করছে 96%। সো যারা ইন্টারনেট ইউজ করছে